ড্রামাটির শুরুতেই আমরা এই ড্রামার ফিমেল লিডকে দেখতে পাই। ওর নাম ছিল ম্যাং। ম্যাংয়ের কাছে এখানে একটি ছেলে এসেছিল যে কিনা ম্যাংয়ের সাথে মিসবিহেভ করতে শুরু করে। ম্যাং এখানে একটি প্ল্যান বানিয়ে এসেছিল ছেলেটিকে ধরার জন্য। একটু পর দেখতে পায় ছেলেটির ওয়াইফ এদিকেই আছে, তাই তো ছেলেটি এখান থেকে পালিয়ে যাচ্ছিল। পালিয়ে যাওয়ার আগে ম্যাংকে বলে, আমি তোমাকে পরে দেখে নেব, এখন তো এখান থেকে চলে যাচ্ছি। ম্যাং তো ছেলেটির কথায় কোনো পাত্তায় দেয় না। আমরা দেখতে পাই ম্যাং এখানে একটি ক্যামেরাও সেট করে রেখেছিল। এরপরে অন্য আরেকটি ছেলে চলে এসেছিল ম্যাংকে ধরার জন্য, কিন্তু ম্যাং ওকে ফাঁকি দিয়ে এখান থেকে দৌড়ে পালিয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা এই ড্রামার তখন মেন লিডকে দেখতে পাই। মেন লিডের নাম ছিল মিস্টার হান। অন্যদিকে ম্যাংকে দেখানো হয় ও তো এখান থেকে পালানোর চেষ্টা করছিল যাতে করে ওই দুইটি ছেলে তাকে এখানে আবার ধরে না ফেলে। আর একটু পরে আমরা দেখতে পাই ম্যাং এখানে ওর পুরো ড্রেসটাই চেঞ্জ করে ফেলেছে, যার কারণে ওকে আর ওই ছেলেগুলো চিনতে পারে না। ওখান থেকে বের হয়ে গিয়েছিল। যখন বাহির দিয়ে হাঁটছিল তখন ওর সাথে হঠাৎ করে এখানে হানের ধাক্কা লেগে গিয়েছিল। হান তো প্রথমে এক নজরে এখানে শুধুমাত্র ম্যাংয়ের দিকেই তাকিয়ে থাকে। ম্যাং এখান থেকে চলে গিয়েছিল, কিন্তু হান অনেকটাই অবাক হয়ে যায়, কারণ হান আজ পর্যন্ত কোনো মেয়েকে টাচই করতে পারে না, আর কোনো মেয়ের টাচও ও সহ্য করতে পারে না। যদি ভুল করে কোনো মেয়ে ওকে টাচ করতো তাহলে দেখা যায় ওর তো বমিটিং আসতে শুরু করতো। তাই তো হান কোনো মেয়েকে ওর নিজের কাছে আসতেই দেয় না। কিন্তু আজকে এখানে ম্যাংয়ের সাথে ওর ধাক্কা লেগেছে। ম্যাং ওকে টাচও করেছিল, কিন্তু ওর সেরকম কোনো কিছুই হয়নি, তাই অনেকটাই অবাক হয়েছিল। এরপরে ম্যাংকে দেখানো হয় ম্যাংয়ের কাছে হসপিটাল থেকে ফোন এসেছিল যে তুমি তো বলেছিলে তোমার বাবার চিকিৎসার জন্য টাকা দেবে, তাড়াতাড়ি টাকা নিয়ে আসো, আর যদি না নিয়ে আসো তাহলে আমরা তোমার বাবার চিকিৎসা করাতে পারবো না। ম্যাং তখন ওর আন্টির কাছে এসেছিল। ওর আন্টিকে বলে যেন ওর বাবার চিকিৎসার জন্য এখানে টাকা দেয়, কারণ ম্যাং তো ওর আন্টিকে অনেক টাকাই দিয়েছে। উল্টো এখানে আন্টি তখন ম্যাংকে অনেক জোরে একটি থাপ্পড় মেরেছিল আর বলে, কিসের টাকা, আমার কাছে কোনো টাকা নেই। ম্যাংকে টাকা দিতে মানা করে দেয়। এরপরে তো নিজের ছেলের সাথে এখান থেকে চলে গিয়েছিল। আর এরপরে আমরা দেখতে পাই ম্যাংয়ের এখানে মাথা ঘুরতে শুরু করেছে। আসলে একটু আগেই তো ম্যাংয়ের আন্টি এখানে ম্যাংকে পানি খেতে দিয়েছিল, আর হতে পারে আন্টি ওর ভিতরে কিছু একটা মিশিয়ে দিয়েছিল। পরের সিনে আমরা দেখতে পাই ম্যাংকে ওর আন্টি একটি হোটেল রুমে নিয়ে এসেছিল, আর এই একই হোটেলে মিস্টার হানকেও দেখতে পাই। ম্যাংয়ের আন্টি আর আন্টির ছেলে তারা দুজনে এখানে তখন একজন ওল্ড ম্যানকে নিয়ে এসেছিল ম্যাংকে দেখানোর জন্য, আর বলছিল এর সাথে আপনারা এখন যা খুশি তাই করতে পারবেন, শুধু আমাদেরকেই টাকা দিন। আর এইদিকে তখন হানের কাছে হানের অ্যাসিস্ট্যান্ট তো অনেকগুলো মেয়েদেরকে নিয়ে এসেছিল, যে বলছিল তুমি এদেরকে টাচ করো, দেখো তোমার এই প্রবলেমটা ঠিক হয়ে যায় কিনা। হান ওদেরকে দেখে অনেকটাই ভয় পাচ্ছিল, আর দেখা যায় মেয়েরা মিলে এখানে হানের অবস্থা অনেকটাই খারাপ করে দিয়েছিল। এইদিকে আমরা রুমের সিন দেখতে পাই যে এখানে ওই ছেলেটি তখন ম্যাংয়ের সাথে খারাপ ব্যবহার করতে চাচ্ছিল, ম্যাংকে টাচ করতে শুরু করে। ম্যাং তো অনেকটাই ভয় পেয়ে যায়, তাই দৌড়ে ওখান থেকে বাইরে এসেছিল। মিস্টার হানও তখন নিজেকে মেয়েদের হাত থেকে কোনো রকমে বাঁচিয়ে বাইরে চলে এসেছিল। তখন বাইরে এরা দুজনে একে অপরকে দেখতে পায়। দেখা যায় দুজনে এখানে একে অপরকে কিছু করেছিল, আর যেহেতু এখানে ম্যাং অনেকটাই এখন নেশা অবস্থায় ছিল, তাই ওর কোনো কিছু ভালো করে মনেও পড়ছিল না। হান তো এরপরে ম্যাংকে নিয়ে এসে বাথটবের ভিতরে রেখে দিয়েছিল, কিন্তু দেখা যায় ম্যাং এখানে হানকে একদমই ছাড়ছিল না। হানও তো রেগে গিয়েছিল, ও ম্যাংকে অনেক জোরে এখানে ধাক্কা দিয়ে আবারও বাথটবের ভিতরে ফেলে দিয়েছিল, যে অচেনা মেয়েটি এখানে তার সাথে কি করছে। ম্যাং একটু পরে হানকে নিজের কাছে টেনে নিয়েছিল। এরপরে ও হানকে কিস করতে থাকে। হান প্রথমে এখানে কোনো কিছুই বলছিল না ম্যাংকে, কিন্তু একটু পরে ও আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। ও নিজেও তখন এখানে ম্যাংকে কিস করতে শুরু করে। দুজনের ভিতরে তখন রোমান্স শুরু হয়ে যায়, আর এরকম ভাবে এখানে তারা দুজনে নাইট স্পেন্ড করে নিয়েছিল। ওই দিন সকালে হানের যে অ্যাসিস্ট্যান্ট ছিল ও তো হানকে অনেকটাই বেশি জ্বালাতে শুরু করে, যে কালকে রাত্রে তুমি ওই মেয়েটির সাথে কি করেছো। মিস্টার হান তো ওর উপরে অনেকটাই বিরক্ত হয়ে যায়, আর বলে যে চুপ থাকো, নিজের মুখ বন্ধ করো। অন্যদিকে আমরা দেখতে পাই ম্যাংয়ের যখন ঘুমটা ভেঙে গিয়েছিল তখন ও বুঝতেই পারে না ও এখানে কি করছে, আর দেখতে পায় ওর কাছে তো কোনো ড্রেসও ছিল না। তখন ও মনে করতে থাকে কাল রাতের কথা, যেখানে ওর তো মনে পড়ে যায় ও এখানে ওই ছেলেটির সাথে কি করেছে। ওর নিজেই তখন অনেকটা বেশি লজ্জা পেয়ে গিয়েছিল। একটু পরে ভিতরে আবার হান চলে আসে। হান নিজের কার্ডটি বের করে দিয়েছিল এখানে ম্যাংকে, বলছিল আমি তোমাকে 1 মিলিয়ন দেবো, টাকা নাও আর এখান থেকে চলে যাও।
ম্যাং ওকে বলতে চাচ্ছিল যে তোমার কি মনে হয় আমি কি এইসব কিছু টাকার জন্য করেছি। তখনই ওর বাবার কথা মনে পড়ে যায় যে ওর বাবা তো এখন হসপিটালে রয়েছে আর চিকিৎসার জন্য অনেক বেশি টাকা লাগবে। তাই ও তখন একটি লোক বের করে ঠিক আছে আমি 1 মিলিয়নে নিব এটা বলতে চাচ্ছিল, কিন্তু ওর একটি লোক দেখার পর এখানে হান ভুল বুঝে নেয়, মনে করে ওই মেয়েটি ওর কাছ থেকে 100 মিলিয়ন চাচ্ছে। তাই বলে ঠিক আছে আমি তোমাকে 100 মিলিয়নই দেব যদি তুমি আমার একটি শর্ততে রাজি হয়ে যাও। ম্যাং মনে মনে ভাবে এ আবার কেমন আজব ছেলে, আমি জানিতে খেতে এসেছিল। সবাই ব্যাঙের সাথে অনেকটাই খারাপ ব্যবহার করতে থাকে এখানে। ওরা সবাই তো এখানে ম্যাংকে অনেকটাই নিচু দেখানোর চেষ্টা করতে থাকে। একটি মেয়ে এখানে ম্যাংকে জোর করে একটি খাবার খাইয়ে দিতে চাচ্ছিল, তখনই হঠাৎ করে ম্যাংয়ের এখানে বমিটিং আসতে শুরু হয়। এরপরে আমরা ম্যাংকে হসপিটালে দেখতে পাই, ওর বাবাকে দেখতে এসেছিল আর নিজেরও চেক আপ করিয়েছিল, যেখান থেকে ও জানতে পারে ও তো প্রেগনেন্ট আর এটাও জানতে পারে ওর বাবার চিকিৎসার জন্য অনেক বেশি টাকা লাগবে। তখন ওর মনে পড়ে যায় যে মিস্টার হান তো ওকে একটি অফার দিয়েছিল, কিন্তু ওই দিন তো অফারটি ও মানা করে দিয়েছিল। মিস্টার হান ওকে এই অফারটি দিয়েছিল যে তুমি আমার সাথে থাকবে আর আমাকে সব মেয়েদের কাছ থেকে দূরে রাখবে, মানে তুমি আমার হয়ে সব মেয়েদের সাথে ডিল করবে। এই সব কিছু জানার পর এখানে অবশ্যই ম্যাং অনেকটাই রেগে যাবে। তাই তো ও রেগে গিয়ে এখানে হানের ওই ডিলটি করতে একদমই রাজি হয়নি। তো এরপরে আমরা দেখতে পাই মিস্টার হানের অ্যাসিস্ট্যান্টকে আবারও মিস্টার হানকে এখানে অনেকটাই বেশি জ্বালানোর চেষ্টা করতে থাকে। মিস্টার হান বলে এইসব কথা বলা বন্ধ করো আর ওই মেয়েটিকে তুমি 1 মিলিয়ন পাঠিয়ে দাও। অ্যাসিস্ট্যান্ট বলে ওই মেয়েটির সাথে দেখা আপনার হয়েছিল, আমার কাছে ওর কোনো অ্যাড্রেস নেই তাই আমি দিতেও পারবো না। আর আপনি তো দেখা করেছিলেন, তাহলে কেন ফোন নাম্বারটি নিতে পারেননি? অন্যদিকে ম্যাংয়ের আন্টিকে দেখতে পায়। ম্যাংয়ের কাছে যখন 1 মিলিয়ন দেখতে পেয়েছিল তখন বলতে থাকে যে তুমি এই টাকাগুলো কোথা থেকে নিয়ে এসেছো, আর যখন এনেইছো তাহলে আমাকে কেন দাওনি? ম্যাং বলে এটা আমি যেখান থেকে পাই না কেন আপনাকে আর দিব না, এইটা এখন আমি আমার বাবার চিকিৎসা করানোর জন্য লাগাবো। তখন ওর আন্টি ওকে এখানে ধাক্কা দিয়েছিল, যার কারণে ও তো পড়ে গিয়েছিল আর ও যেহেতু এখন অনেকটাই অসুস্থ ছিল তাই এখানে অজ্ঞান হয়ে যায়। এরপরে আমরা এই হসপিটালে মিস্টার হারের গ্র্যান্ড মাকে দেখতে পাই। উনি এখানে এসেছিল, ডক্টরের কাছ থেকে জানতে পারে এই মেয়েটি প্রেগনেন্ট। গ্র্যান্ড মা এটা জানার পর অনেকটাই খুশি হয়েছিল ম্যাংয়ের জন্য, তাই ম্যাংকে বলে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব, তোমার কোনো কিছু হবে না। এরপরে যখন গ্র্যান্ড মা এখান থেকে চলে গিয়েছিল তখন আবারও ভিতরে ম্যাংয়ের আন্টি আর আন্টির ছেলে চলে আসে। ওরা তো জোর করে এখান থেকে ম্যাংকে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছিল। ম্যাং ওদেরকে বলতে থাকে তোমরা কি করছো আর আমাকে এখান থেকে কোথায় নিয়ে যাচ্ছ? আসলে ওরা দুজনেও জানতে পেরেছিল ম্যাং এখন প্রেগনেন্ট। ম্যাংকে নিয়ে যেতে দেখতে পায় এখানে গ্র্যান্ডমার অ্যাসিস্ট্যান্ট, তাই এই কথাটি এসে গ্র্যান্ডমাকে জানিয়ে দেয়। আর এইদিকে গ্র্যান্ডমা তখন বলছিল হানকে যে আমি 1 মাসের ভিতরেই তোমার বিয়ে দেব, আমি তোমার জন্য একটি ভালো মেয়ে পেয়েছি। কিন্তু যখন জানতে পারে যে ম্যাংকে হসপিটালে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন অনেকটাই বেশি চিন্তিত হয়ে যায় আর এই কথাটি বলেছিল হানকে। অন্যদিকে ওরা তখন ম্যাংকে আবারও একটি ছেলের কাছে নিয়ে এসেছিল। ছেলেটি এখানে ম্যাংকে খারাপভাবে টাচ করতে থাকে। ম্যাং তো ওদেরকে বলছিল তাকে যেন এখান থেকে যেতে দেয়। ওর আন্টি ছেলেটিকে বলে যে এই মেয়েটি তো এখন প্রেগনেন্ট, জানি না কার সাথে ছিল আর এখন প্রেগনেন্ট হয়ে চলে এসেছে। এখানে ছেলেটি বলে আমি তো অনেকটাই খুশি, কারণ আজ পর্যন্ত কোনো প্রেগনেন্ট মেয়ের সাথে আমি এরকম ব্যবহার করিনি, তাই আজকে অনেকটাই বেশি মজা পাবো। ওর আন্টির ছেলে তখন বলতে থাকে তাহলে এখন তুমি আমাদেরকে টাকা দাও, আমরা তো তোমাকে মেয়েটিকে নিয়ে এসে দিয়েছি। এখানে ওই লোকটি তখন উল্টো এদেরকে মারধর করে এখান থেকে বের করে দিয়েছিল। এরপরে ম্যাংয়ের কাছে চলে এসেছিল, ম্যাংকে টাচ করতে নিচ্ছিল, তখনই আমরা ভিতরে দেখতে পাই মিস্টার হানকে চলে এসেছিল আর ওই ছেলেটিকে বলে তোমার এত বড় সাহস কিভাবে হয়েছে যে তুমি আমার মিস্ট্রেসের সাথে এরকম ব্যবহার করতে এখানে চলে এসেছো? ছেলেটি এখানে হানকে দেখে অনেকটাই ভয় পেয়ে যায়, কারণ হান তো অনেকটাই বেশি রিচ আর তার সাথে সাথে অনেক বেশি পাওয়ারফুল ছিল। তাই হানকে সরি বলতে থাকে যে আমার ভুল হয়েছে। আন্টি বলে মিস্টার হানকে যে আপনি ওকে আবার কিভাবে চিনতে পারেন, আর ও তো অনেক খারাপ একটি মেয়ে, না জানি কার সাথে কি করে এসেছিল আর এখন প্রেগনেন্ট হয়ে গিয়েছে ওর বেবিটির বাবাকে, এইটাও ও জানে না। লোকটি তখন এখানে আন্টিকে অনেক জোরে একটি থাপ্পড় মারে আর বলে তুমি তোমার মুখ বন্ধ রাখো, তুমি কি জানো উনিকে আমাদেরকে একদম শেষ করে দিতে পারবে। এরপরে হান এখানে ম্যাংয়ের কাছে চলে এসেছিল, ম্যাংকে নিজের কোলে উঠিয়ে নেয় আর
আর এরপরে ম্যাংকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল। একটু পরে ম্যাং এখানে হানকে থ্যাংক ইউ বলে ওকে বাঁচানোর জন্য। হান বলে থ্যাংক ইউ বলতে হবে না, আমি তোমাকে একটি জবের অফার দিতে চাই, তুমি কি এই জবটি করবে? ম্যাং রাজি হয়েছিল। এরপরে ওকে একটি কন্ট্রাক্ট পেপার দেখানো হয়, যেটা দেখার পর ম্যাং তো অনেকেই অবাক হয়ে যায়। আসলে এই জবটি এরকমই ছিল যে এখানে তাকে কিনা হানের ফিয়ান্সি হয়ে অ্যাক্টিং করতে হবে, তা আবার হানের গ্র্যান্ডমার সামনে। ও তো প্রথমে একদমই রাজি হতে চাচ্ছিল না। হান বলে তুমি যদি এরকমটি করো তাহলে আমি তোমাকে অনেক টাকা দেব। আর ম্যাংয়ের যেহেতু টাকার প্রয়োজন ছিল তাই রাজি হয়েছিল। কিন্তু ও হানকে বলে তুমি এই কথাটি কাউকেই বলবে না, আমার কাছে যে বেবিটি রয়েছে এটার বাবা তুমি, আর আমি সবকিছু একাই দেখে নেব, তোমাকে কোনো কিছু করার দরকার নেই। গ্র্যান্ডমার কাছে ম্যাংকে অনেক বেশি ভালো লাগতো, তাই তো ম্যাংয়ের অনেক বেশি প্রশংসা করতে থাকে, কারণ ম্যাং কোম্পানির কাজগুলো অনেকটা বেশি ভালোভাবে করতে পারছিল। গ্র্যান্ডমা বলে আমি আর একদমই বেশি দিন সময় নষ্ট করতে চাই না, তোমরা দুজনে যেহেতু এখন এক বাড়িতেই থাকছো তাই আমি ভেবেছি যে আমি 1 মাসের ভিতরেই তোমাদের দুজনের বিয়ে দিয়ে দেব। আর এখানে কিন্তু হান আর ম্যাং তারা দুজনে গ্র্যান্ডমার সামনে অনেক ভালো একটি কাপল ঘর অ্যাক্টিং করছিল, তাই তো গ্র্যান্ডমা এরকম একটি কথা বলে দিয়েছে যে এখন আমি চাই তাড়াতাড়ি তোমরা দুজনে বিয়ে করে নাও, কিছুদিন পরেই তো আবার তোমাদের দুজনের বেবিও চলে আসবে। ম্যাং এইসব কিছু জানার পর অনেকটাই অবাক হয়ে যাচ্ছিল, কিন্তু ও তো আর গ্র্যান্ডমার সামনে এখানে কোনো কিছু বলতে পারে না, শুধুমাত্র ও এখানে হানের দিকেই তাকিয়েছিল। গ্র্যান্ডমা চলে যাওয়ার পর হানকে বলতে থাকে এইটা তো আমাদের কন্ট্যাক্টের ভিতরে একদমই ছিল না যে আমি তোমাকে বিয়ে করব। হান বলে আমিও বুঝতে পারিনি গ্র্যান্ডমা এরকম একটি কথা বলে দেবে, এখন যেহেতু গ্র্যান্ডমা বলেছে তাই আমারও কোনো কিছু করার নেই। ম্যাং বলে ঠিক আছে, তুমি যেহেতু কোনো কিছু করতে পারবে না আর তুমি যেহেতু আমাকে টাকাও দিচ্ছ, আমি আমার বাবার চিকিৎসা করাতে পারছি, তাই আমি তোমাকে সাহায্য করব। আমি 1 বছর তোমার সাথে থাকবো, যখন আমার বেবিটি হয়ে যাবে তখন আবার আমি তোমাকে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যাব। হানও ওর কথায় রাজি হয়ে গিয়েছিল। এর পরের সিনে হান ম্যাংকে নিয়ে চলে আসে একটি শপিং মলে ওকে কিছু ড্রেস কিনিয়ে দেওয়ার জন্য। ম্যাং বলে আমার কোনো ড্রেসের দরকার নেই, আমি এইরকমই ঠিক আছি। হান বলে তুমি যদি এরকম ড্রেস পরে থাকো তাহলে কেউ বিশ্বাস করবে না তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, এই কারণে তোমাকে তো ড্রেস আপ চেঞ্জ করতেই হবে। ম্যাং তখন প্রথমে একটি অনেক সুন্দর ড্রেস পরে এসেছিল, এরপরে আরো একটি সুন্দর ড্রেস পরে আসে যেগুলো একদমই হানের কাছে ভালো লাগে না। ও বলে যাও নতুন কোনোটা পরে আসো। এরপরে ম্যাং আরো একটি ড্রেস পরে এসেছিল, এইটাতে ম্যাংকে অনেকটা বেশি সুন্দর দেখাচ্ছিল, কিন্তু এরপরেও হান বলেছে এইটা ভালো লাগছে না, অন্য একটি পরে আসো। এরকম ভাবে ও তো ম্যাংকে অনেকবারই জ্বালাতে থাকে যে এইটা ভালো না অন্যটা পরে আসো। এরকম করতে করতে ম্যাংয়েরও অনেকটাই বিরক্ত লাগছিল। লাস্টে ম্যাং একটি ড্রেস পরে আসে আর হানকে জিজ্ঞাসা করে যে এইটা কেমন দেখাচ্ছে। হান বলে তুমি কেমন মেয়ে, তোমাকে তো দেখছি একটি ড্রেস পরেও ভালো দেখায় না। আর এইটা বলার পর ও তখন এইখান থেকে স্মাইল দিয়ে চলে যায়। রাতের সিন দেখানো হয়, সবাই একসাথে ডিনার করতে বসেছিল, কিন্তু হান এখানে সবার সাথে ডিনার না করেই উঠে পড়ে, যেটা কিনা গ্র্যান্ডমার কাছে একদমই ভালো লাগে না। হানের ওপরে অনেকটাই রাগ হয়েছিল। এরপরে গ্র্যান্ডমা তখন এখানে কথা জালে ফাঁসিয়ে ফেলে ম্যাংকেও বলেছিল যেন ম্যাং আজকে এই বাড়িতেই থাকে, অনেক রাত হয়ে গিয়েছে, তাই ম্যাংকেও বাধ্য হয়ে রাজি হতে হয়েছিল। এরপরে ম্যাং ভুল করে চলে আসে হানের রুমে। ও তো দেখতে পায় হান এখানে শাওয়ার নিচ্ছিল, তাই নিজের চোখ তাড়াতাড়ি বন্ধ করে ফেলে। হান বলে তুমি আমার রুমে কি করছো? ম্যাং বলে আমি ভুলে চলে এসেছি। হান বলে চলে যখন এসেছো তাহলে এখানে আমাকে সাহায্য করো আমার চুলটা শুকিয়ে দিতে। এরপরে দেখা যায় ম্যাং তো হানের চুলটা শুকিয়ে দিচ্ছিল। তারা দুজনে এখানে অনেকটাই বেশি ক্লোজে ছিল। তখনই এদের দুজনের ওই দিন রাতের কথা মনে পড়ে যায় যে কিরকম ভাবে একে অপরের সাথে রোম্যান্স করেছিল। দেখা যায় এখানে মিস্টার হান আবারও ম্যাংয়ের দিকে এগিয়ে যাচ্ছিল তাকে কিস করার জন্য, কিন্তু তখনই ম্যাং ওখান থেকে দৌড়ে বাইরে চলে আসে, কারণ ওর আবারও এখানে ভমিটিং হচ্ছিল এই কারণে। এরপরে দেখা যায় এখানে তখন হানের নিচে বিছানা পাড়তে শুরু করছিল, কারণ গ্র্যান্ডমা তখন বাহির থেকে দরজাটি নক করে দিয়েছিল, তাই এদেরকে এখন এই রুমেই থাকতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাই আন্টিকে, তিনি তো এখন অনেকটাই বেশি পাগলের মতন হয়ে গিয়েছিল, কারণ ম্যাং আর ওদের কাছে ছিল না, তাহলে ওরা এখন কিভাবে টাকা ইনকাম করবে। এরপরে আমরা কোম্পানির সিন দেখতে পাই। ম্যাংকে কোম্পানিতে নিয়ে এসেছিল হান, ওকে দিয়ে অনেক বেশি কাজ করিয়ে নিচ্ছিল আর ওকে জ্বালানোর জন্য বারবার ওকে দিয়ে কফিও বানিয়ে নিচ্ছিল। ম্যাং এইসব কিছুতে অনেকটাই বেশি বিরক্ত হয়েছিল। এরপরে ম্যাং এখানে তখন একটি শ্যাম্পুর বোতল দেখতে পায়, ওর কাছে কিছুটা অন্যরকম স্মেল লাগছিল, তাই তো ওটার ভিতর থেকে কিছুটা শ্যাম্পু ও নিজের কাছেই রেখে দিয়েছিল। এরপরে মিস্টার হান এখানে ম্যাংয়ের জন্য অনেক সুন্দর একটি নেকলেস নিয়ে এসেছিল, ওইটা ম্যাংকে গিফট করে। ম্যাং তো হঠাৎ করে নেকলেস দেখে অনেক
অনেকটাই অবাক হয়ে যায়। পরের দিন ম্যাং যখন কোম্পানিতে ছিল তখন ওর কাছে একটি ছেলে চলে আসে আর এখানে ম্যাংয়ের সাথে খারাপ ব্যবহার করছিল। ম্যাং তো ওকে অনেকবারই বলছিল যে তার কাছ থেকে দূরে থাকতে। তখন কোম্পানিতে লি নামে একটি মেয়ে এসেছিল। ও এখানে যখন দেখতে পায় ম্যাংয়ের সাথে এই ছেলেটি এরকম করছে তখন ও এখানে বলতে থাকে ম্যাংকে যে তুমি আসলে এরকম, যার কারণে ছেলেরা তোমার সাথে এরকম করে। এরপরে যখন ও এটা জানতে পারে এই ম্যাং নামের মেয়েটি তো এখানে হানের অ্যাসিস্ট্যান্ট, তখন অনেকটাই অবাক হয়েছিল আর মনে মনে বলতে থাকে এ যদি হানের অ্যাসিস্ট্যান্ট হয় তাহলে আমি কি হব হানের, এ কিভাবে হানের অ্যাসিস্ট্যান্ট হতে পারে। অন্যদিকে আমরা ম্যাংকে দেখতে পাই। ম্যাং তখন হানের দেওয়া ওই নেকলেসটি দেখছিল আর বলতে থাকে আমি বুঝতে পারছি না হান এই নেকলেসটি হঠাৎ করে আমাকে কেন দিয়েছে। এরপর লির কাছে তখন কোম্পানি দুজন কলিগ এসেছিল। তারা লিকে বলতে থাকে আমি শুনেছি এই নেকলেসটি অনেক দামি, তো এইটা দেখছি তোমার কাছেও রয়েছে, আর এইখানে যে নতুন মেয়েটি ম্যাং এসেছে ওর কাছেও সেম নেকলেসটি রয়েছে। লিন বলে এই নেকলেসটি অনেকটাই বেশি দামি, এইটা আমার বয়ফ্রেন্ড আমাকে গিফট করেছে, আর ম্যাং এর মতন মেয়েরা তো এটা জীবনেও কিনতে পারবে না, ওদের কাজ শুধু একটাই ধনী ধনী ছেলেদেরকে ফাঁসিয়ে ওদের কাছ থেকে গিফট নেওয়া। ম্যাং এর তো এটা শোনার পর অনেকটাই রাগ হয়েছিল, ওই মেয়েটির ওপরে পানি ফেলে দেয়। মেয়েটি এতে অনেক রেগে যায় ম্যাং এর ওপরে আর ওই ছেলেটির কাছে চলে যায় যে কিনা একটু আগে ম্যাং এর সাথে খারাপ ব্যবহার করছিল। ওকে বলতে থাকে আমি কিন্তু এখন তোমাকে সাহায্য করতে পারবো ওই ম্যাং এর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য, তাহলে তুমি এখন কি চাও আমাকে বলো। এরপরে গ্র্যান্ডমা ওদের দুজনের সাথে কথা বলছিল যে খুব তাড়াতাড়ি তোমাদের বিয়ে হয়ে যাবে, আমি সবকিছুর আয়োজন করছি। গ্র্যান্ডমার কথা শোনার পর এরা দুজনই অনেকটাই বেশি অবাক হয়ে যায় যে গ্র্যান্ডমা সবকিছু এত তাড়াতাড়ি কেন করতে চাচ্ছে। এরপর যখন গ্র্যান্ডমা ওই নেকলেসটি দেখতে পেয়েছিল তখন ম্যাংকে বলে তুমি অনেক লাকি যে এইটা তোমাকে হান গিফট করেছে, আর এই নেকলেসটির দাম অনেক বেশি, এইটার দাম তো 300 মিলিয়নের ওপরে। যখন ম্যাং এটা জানতে পারে ওর চোখ যেন একদম পুরো কপালে উঠে গিয়েছিল যে হান ওকে এত দামে একটি নেকলেস কেন গিফট করেছে, তাই তো ওটা নিজের গলা থেকেই খুলে ফেলেছিল। হানকে বলে এইটা আমি একদমই পড়তে পারবো না, এইটা অনেক বেশি দামি। হান বলে আমি কি এটা তোমাকে এই কারণে দিয়েছি যে তুমি এইটা আবারও আমাকে ফিরিয়ে দেবে, আমি চাই তুমি এটা সবসময় নিজের কাছেই রাখো আর নিজের গলায় পরে রাখবে। এরপরে এখানে গ্র্যান্ডমা তখন ম্যাংকে নিজের কিছু শেয়ার দিতে চাচ্ছিল। ম্যাং বলে তার এইসব শেয়ারের কোনো দরকার নেই। এরপরে তো হান ওখান থেকে ম্যাংকে নিয়ে চলে গিয়েছিল। পরের দিন এরা দুজনেই হসপিটালে এসেছিল ম্যাংয়ের চেক আপ করানোর জন্য। তো দেখতে পাই রিপোর্ট একদম ভালো রয়েছে, এখানে ম্যাং আর ওর বেবি তারা দুজনেই ভালো রয়েছে। আর হসপিটালে আজকে এখানে একটি গেম হচ্ছিল যে কিরকম ভাবে এখানে ফাদাররা তাদের বেবির কেয়ার রাখবে ওইটা সবাইকে দেখাচ্ছিল। তো দেখানো যায় এখানে হানকেও তখন এটার ভিতরে অংশগ্রহণ করতে হয়, আর হানের পেটে তখন অনেকগুলো কাপড় বেঁধে দিয়েছিল, তাকে এক্সারসাইজ করতে দিয়েছিল। সবাই এখানে হানের পারফরমেন্স দেখার পর বলতে থাকে আমার মনে হয় এই ছেলেটি অনেকটাই বেশি ভালো, ওয়াইফ আর বেবির অনেক বেশি কেয়ার করতে পারবে। এরপর আমরা দেখতে পাই হান ডক্টরের সাথে একা কথা বলছিল। হান তো কোনো একটি কারণে ডক্টরকে ইনভাইট করছিল ওর সাথে যাওয়ার জন্য, কিন্তু ডক্টর ওকে মানা করে দেয়। দুজনের সব কথাগুলো ম্যাং শুনতে পায়। ম্যাংয়ের কাছে হঠাৎ করে কেন জানি এমনটি মনে হতে থাকে এখানে হান শুধুমাত্র ওকে আর ওর বেবিকে ইউজ করছে, তাই তো হানকে বলেও দিয়েছিল তুমি মনে হয় শুধুমাত্র আমাদের দুজনকে ইউজ করছো। এরপরে হান এখানে একটি ছেলে আর মেয়েকে দেখতে পেয়েছিল। মেয়েটির হাজবেন্ড মেয়েটির ভালো করে কেয়ার করতে পারছিল না, তাই তো হান তখন মেয়েটির হাজবেন্ডকে শিখিয়ে দেয়, আর দেখা যায় এতে করে সে অনেকটাই ভালো করতে পারছিল। এটা দেখার পর ডক্টর তখন হানকে এসে বলে যে তুমি সত্যি অনেক ভালো একটি হাজবেন্ড হতে পারবে। কিন্তু এরপরও দেখা যায় যে ম্যাং ওর সাথে একদমই কোনো কথা বলছিল না, ওর উপরে অনেকটাই রেগেছিল। ম্যাং কোম্পানিতে আসার পরেও বারবার হানের কথাগুলোই ভাবতে থাকে। কোম্পানিতে লিনকে দেখতে পায়, ও তো এখানে ফোনে কারোর সাথে অনেক বেশি জোরে জোরে চিৎকার করে কথা বলছিল, যেটা দেখার পর ওর কাছে ম্যাং এসে ওর মজা নিতে শুরু করে যে কেন তোমার আবার কি হয়েছে যে তোমার কথা কেউ শুনছে না, তার সাথে এরকম জোরে জোরে চিৎকার করে কথা বলছো। লিনের তো আবারও ম্যাংয়ের উপরে অনেকটাই রাগ উঠে যায় যে ওকে আমার সাথে এরকম ভাবে কথা বলার। এরপরে এখানে গ্র্যান্ডমার অ্যাসিস্ট্যান্ট চলে এসেছিল ম্যাংয়ের কাছে। ম্যাংকে তখন ফোনে একটি পিক দেখায় আর বলে যে এই পিকটির কারণে এখন পুরো কোম্পানিতে আপনাকে নিয়ে গসিপ বের হয়েছে যে আপনার আর ওই ছেলেটির ভিতরে এখন কোনো কিছু চলছে। ম্যাং এটা দেখার পর অনেকটাই অবাক হয়েছিল আর একদমই বুঝতে পারছিল না যে কি এরকম একটি কাজ করেছে। একটু পরে ম্যাংয়ের কাছে আবার ওই ছেলেটি চলে এসেছিল আর বলছিল দেখছো এখন আমাদের দুজনকে নিয়ে সবাই কথা বলছে,
তাই আমি তো বলবো তুমি আমার হয়ে যাও। ম্যাং ওর কোনো কথাই শোনে না, ওকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। আর কোম্পানির সবাই তখন এইদের দুজনকে নিয়ে কথা বলতে থাকে, অনেকটাই বেশি গসিপ ছড়াতে থাকে কোম্পানিতে। সবাই এখানে ম্যাংকেই তখন খারাপ বলছিল। এরপরে ম্যাং চলে আসে লির কাছে, লিকে বলে যে তুমি এই ছবিটি কেন পোস্ট করেছো, আমি জানি এটা তুমি করেছো। লি দেখা যায় ম্যাংকেই অনেক জোরে একটি থাপ্পড় মেরেছিল। এরপরে ম্যাং যখন হানের সাথে দেখা করতে আসে তখন হান ম্যাংয়ের ওই গালে আঘাত পাওয়ার জায়গাটি দেখতে চাচ্ছিল, কিন্তু ম্যাং ওকে একদমই দেখতে দেয় না, ও তো ওখান থেকে চলে এসেছিল। বাড়িতে আসার পর রাতে ম্যাং হঠাৎ করে আঘাত পেয়েছিল। হান ওকে সাহায্য করতে চলে আসে, কিন্তু ও আবারও হানকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিল, বলেছিল আমি একাই দেখে নিতে পারবো। পরের দিন আবার নিজেই চলে এসেছিল কোম্পানিতে নিজের চেক আপ করানোর জন্য। ও যখন এখানে আপসেট হয়ে বসেছিল তখনই দেখতে পায় দূরে একটি মা আর মেয়েকে, যেখানে তো মা জোর করে মেয়েটিকে নিয়ে যাচ্ছিল অ্যাবর্শন করানোর জন্য, যেখানে ওই মেয়েটি ওর মাকে বলতে থাকে আমি একদমই অ্যাবর্শন করাবো না, তাহলে এরপরেও তুমি আমার সাথে এমনটি কেন করছো। ম্যাং ওখানে চলে যায়, ওই মহিলাটিকে বলে আপনি যদি আপনার মেয়ের সাথে এরকম জোর করেন তাহলে কিন্তু আমি এখানে পুলিশ ডাকবো, আর এখানে পুলিশকে সবকিছু বলে দেবো আপনি জোর করে আপনার মেয়ের অ্যাবর্শন করাতে চাচ্ছেন। যাই হোক, এরপরে ও নিজে চেক আপ করানোর জন্য ভিতরে চলে এসেছিল। ও দেখতে পায় ওর সবকিছু ঠিক রয়েছে। ডক্টর বলে আমার মনে হয় তোমার আর হানের ভিতরে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু হান কিন্তু অনেক ভালো একটি ছেলে, আর তোমার বেবি আর তোমার অনেক বেশি কেয়ার করে। ও তো আমার কাছ থেকে বেবিদের কেয়ার করার অনেক সব উপায়গুলো শিখে নিয়েছে। এরপরে তারা দুজনে একসাথে ওখান থেকে বের হয়েছিল। বাহিরে আসার পর দেখা যায় হান এখানে নিজে থেকে তখন ম্যাংয়ের হাতটা ধরে নিয়েছিল। হানের এই ব্যবহারে ম্যাং তখন অনেকটাই বেশি খুশি হয়ে গিয়েছিল। পরের দিন কোম্পানির সিন দেখানো হয়, আর আমরা জানতে পারি যে আজকে কোম্পানিতে কোনো এক সেলিব্রিটি আসবে, যাকে দেখার জন্য সবাই অনেকটাই বেশি ভিড় করেছে। তখন অ্যাসিস্ট্যান্ট এসেছিল ম্যাংয়ের কাছে, ম্যাংকে বলেছে আপনার ওই সেলিব্রিটিকে দেখার কোনো দরকার নেই, এর থেকে ভালো আপনি আমার সাথে চলুন। একটু পরে ওখানে সেলিব্রিটি চলে এসেছিল, আর ওকে দেখার পর এখানে অনেকটাই অবাক হয়ে যায় ম্যাং, কারণ ও তো অন্য কেউ না লিই ছিল। এখানে ও আবারও দেখা যায় ম্যাংয়ের সাথে অনেকটাই বেশি বাজে ব্যবহার করে। এরপরে রাতের সিন দেখানো হয়, যেখানে হান এসেছিল ম্যাংয়ের কাছে। ম্যাং আঘাত পেয়েছিল, তাই এসেছিল মেডিসিন লাগিয়ে দিতে। ম্যাং তো এখানে হানকে দেখে অনেকটাই অবাক হয়ে যায়, ও বলে আমি নিজেই লাগিয়ে নিতে পারবো, কিন্তু হান ওর কোনো কথাই শোনে না। ওর পায়ে তখন মেডিসিন লাগিয়ে দিতে শুরু করে। হান বলেছে এখন তোমার কাঁধে আমি একটু মালিশ করে দেবো, তাই ওর কাপড়টি একটু খুলে দিচ্ছিল, কিন্তু দেখা যায় এখানে একটু বেশিই পড়ে গিয়েছিল কাপড়, তাই তো ম্যাং অনেকটাই বেশি লজ্জা পেয়ে যায়। তাড়াতাড়ি করে ও ব্ল্যাঙ্কেটের ভিতরে গিয়েছিল, আর এরপরে হানোকে বলে ঠিক আছে তুমি রেস্ট নাও। এরপরে হানও চলে যায়। কিছুদিন পর আমরা ম্যাংকে অনেক সুন্দর একটি জায়গায় দেখতে পাই, ওকে এখানে হান আসতে বলেছিল। একটু পরে এখানে লিও চলে আসে, বলতে থাকে ম্যাংকে তুমি কি মনে করেছো হান এখানে তোমাকে আসতে বলেছে, এর মানে কি হান তোমাকে প্রপোজ করবে? একদমই না, হান এখানে আমাকেই প্রপোজ করবে, আর ও আমাকেই বিয়ে করবে, কারণ হান আমাকে লাইক করে। তুমি তো শুধুমাত্র ওর গ্র্যান্ডমার জন্যই ওর কাছে থাকতে পারছো। তখন এখানে লির কাছে একটি গুরুত্বপূর্ণ ফোন চলে এসেছিল, তাই লিকে বাধ্য হয়ে এখান থেকে চলে যেতে হয়। একটু পরে এখানে উপর থেকে ফুলের পাপড়ি পড়তে শুরু করে, যেগুলো কিনা ম্যাংয়ের উপরেই পড়ছিল। আর আমরা তখন হানকেও দেখতে পাই, ওর হাতে সুন্দর একটি ফ্লাওয়ার ছিল। ম্যাং মনে মনে বলতে থাকে একে এখানে আমাকে প্রপোজ করতে এসেছে নাকি অন্য কিছু করবে। দেখা যায় সত্যি এখানে হান তো একদম হাঁটু গেড়ে ম্যাংকে প্রপোজ করে যে তুমি কি আমাকে বিয়ে করবে। আমি তো কোনোদিন ভালোবাসার উপরে কোনো বিশ্বাসই রাখিনি, আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে ভালোবাসিনি, কিন্তু প্রথম আমি যেই দিন তোমাকে দেখেছিলাম ওই দিন থেকেই আমার কাছে তোমাকে অনেকটাই বেশি ভালো লাগতে শুরু করেছিল। আর আমার একদমই ভালো লাগতো না যখন অন্য কোনো ছেলেরা তোমার কাছে যেত, আমার ইচ্ছে করতো তাদেরকে একদম মেরে শেষ করে দেই। এরপর একটি রিং বের করে ম্যাংকে প্রপোজ করে যে তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো। এখানে গ্র্যান্ডমা, অ্যাসিস্ট্যান্ট তারা সবাই অনেক বেশি খুশি ছিল, আর ম্যাংও তখন খুশি খুশি হ্যাঁ বলে দেয়। তারা দুজনেই তখন একে অপরকে হাগ করে নিয়েছিল। কিছুক্ষণের জন্য এখান থেকে সবাই চলে গিয়েছিল, ম্যাং একাই ছিল। তখন আবারও লি চলে আসে, ওর হাতের একটি রিং দেখায় ম্যাংকে। পরের সিনে আমরা দেখতে পাই ম্যাং বাড়িতে ছিল, ওইখানে হানের জন্য তখন একটি চিঠি লিখে এরপরে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু তখনই হঠাৎ করে কেউ একজন ম্যাংকে কিডন্যাপ করে নিয়েছিল। আর ওইদিকে সবাই তখন ওই স্টেজের উপরে দাঁড়িয়েছিল যে কখন এখানে ম্যাং আসবে আর হানের সাথে বিয়ে করার জন্য রাজি হবে। অনেক বেশি অপেক্ষা করতে থাকে ম্যাংয়ের জন্য। তখনই অ্যাসিস্ট্যান্ট এসে বলে বাড়িতে কোথাও আমি ম্যাংকে দেখতে পাইনি, আর একটি চিঠি নিয়ে এসে দিয়েছিল হানকে। হান এখানে চিঠিটি পড়ে, যেটা ম্যাং তার জন্য লিখেছিল যে আমি জানি তুমি লি
লিকে লাইক করো, তাই আমি তোমাদের দুজনের ভিতরে আসতে চাই না, এখান থেকে চলে গেলাম। লিও তখন হানের কাছে চলে এসেছিল, বলছিল তুমি ওই মেয়েটিকে ভুলে যাও, কিন্তু হান তো এখানে লিকে একদমই পাত্তাই দেয় না। তাই লির অনেকটাই রাগ হয়। ওর বাবার কাছে ফোন করে বলেছিল যেন এখনই ম্যাংকে কিডন্যাপ করে নেয়। অন্যদিকে আমরা ম্যাংকে দেখতে পাই, ম্যাংকে আসলে ওর আন্টি কিডন্যাপ করে নিয়ে এসেছিল। একটু পরে তারা ওখানে হানকেও ধরে নিয়ে আসে। হান বলছিল ম্যাংকে ছেড়ে দিতে, ওরা যা করতে বলবে তাই করবে, যত টাকা নেওয়ার ইচ্ছা নিতে পারে। হান ওদেরকে টাকা দিতে রাজি আছে। আন্টি বলে এই মেয়েটির জন্য আমাদেরকে অনেক বেশি কষ্ট করতে হয়েছে, তাই তো এত সহজে একে ছেড়ে দেব না। তুমি যদি একে বাঁচাতেই চাও তাহলে এখানে তোমাকে নিজের পা কাটতে হবে। এইটা শোনার পর অনেক জোরে জোরে চিৎকার করে ম্যাং হানকে বলতে থাকে তোমার এরকম কোনো কিছু করার দরকার নেই। একটু পরে দেখা যায় এখানে একটি ছেলে চলে আসে, যে কিনা ম্যাংয়ের সাথে আবার এখানে মিসবিহেভ করতে শুরু করছিল, ম্যাংকে টাচ করতে শুরু করে, যেটা তো হানের কাছে একদমই সহ্য হচ্ছিল না। তাই দেখা যায় ওর ভিতরে একদম হিরোদের পাওয়ার চলে এসেছে। এখানে সব গুন্ডাদের সাথে অনেকটাই বেশি ফাইট করেছিল, আর ওর কাছে তখন দৌড়ে চলে এসেছিল ম্যাং। ম্যাং তো এখানে অনেক বেশি কান্নাকাটি করতে থাকে। হান বলে কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে গিয়েছে। ম্যাং বলে এই সবকিছু আমার জন্য হয়েছে। ম্যাং রেগে তখন একটি লাঠি নিয়েছিল, আর ওর আন্টিকে এখানে অনেক বেশি মারধর করতে শুরু করে। এরপরে হানকে বলে আমি তো তোমাকে ছেড়ে দিয়ে এই কারণে এসেছি, কারণ তুমি বলে অনেক আগে থেকে লিকে লাইক করো। আমি তোমাদের দুজনের ভিতরে আসতে চাইনি, আর তুমি ওকে বিয়ে করবে তাই চলে এসেছি। হান বলে তুমি কত বোকা, আমার ওয়াইফ তো আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে, তাহলে আমি অন্য কাউকে কেন বিয়ে করব। তারা দুজনে এখানে একে অপরকে হাক করে নিয়েছিল। তখন এখানে গ্র্যান্ডমার অ্যাসিস্ট্যান্ট আর হানের অ্যাসিস্ট্যান্ট চলে আসে। তারা বলতে থাকে আমরা কি একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি নাকি আসতে লেট করে ফেলেছি। যেটা শোনার পর এরা দুজনেই তখন হাসতে শুরু করে। এর পরের সিনে আমরা দেখতে পাই এদের ওয়েডিং সিন, যেখানে তো এরা দুজনেই অনেক বেশি খুশি ছিল। বলতে থাকে ম্যাং হানকে তুমি আমার লাইফে অনেক সুন্দর একটি পার্ট ছিলে, যেটা আমি কখনোই ভুলতে পারবো না। তুমি সবসময় আমাকে সাপোর্ট করেছো, তোমার সাথে কাটানো সব মুহূর্তগুলো অনেকটাই বেশি সুন্দর ছিল। আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, এখন তুমি বলো তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো। হানও তো এখানে ম্যাংকে বিয়ে করার জন্য রাজি ছিল, তাই তারা দুজনেই খুশি হয়ে তখন একে অপরকে রিং পরিয়ে দেয়। এরপরে এখানে ম্যাংয়ের বাবা এসেছিল, তাই তো ম্যাং ওর বাবার কাছে চলে যায়। ওর বাবাকে সুস্থ দেখার পর অনেক বেশি খুশি হয়েছিল। ম্যাংয়ের বাবা এখানে তখন ম্যাংকে আশীর্বাদ করেছিল যেন ও অনেকটাই বেশি ভালো থাকতে পারে হানের সাথে। হঠাৎ করে তখন এখানে ম্যাংয়ের যে আন্টির ছেলে ছিল বিয়ের ভিতরে ঢুকে পড়ে, আর এখানে তখন ঝামেলা করতে শুরু করে, যার কারণে তো ধাক্কা লেগে যায় ম্যাংয়ের, আর ও নিচে পড়ে যাওয়ায় মাথায় অনেকটাই আঘাত পেয়েছিল, যার কারণে হান দেখা যায় সবসময় গডের কাছে অনেক বেশি পে করতে থাকে যেন তাড়াতাড়ি এখানে ম্যাং সুস্থ হয়ে যায়, আর ওর বেবিরও যেন কোনো ক্ষতি না হয়, তারা দুজনেই যেন সুস্থ থাকে। এরপরে হসপিটালে চলে গিয়েছিল ম্যাংকে দেখার জন্য। ম্যাং এখন অনেকটাই সুস্থ হয়েছিল, আর ও তো ম্যাংয়ের অনেক বেশি কেয়ার করতে শুরু করে, যাতে করে ম্যাংয়ের কোনো কষ্টই না হয়। এরকম ভাবে আস্তে আস্তে সময় কাটতে শুরু করে। এভাবে কয়েক মাস পার হয়ে গিয়েছিল। একদিন তো হঠাৎ করে ম্যাং বলতে থাকে হানকে আমার মনে হয় এখন আমাদের বেবিটা বাহিরে আসতে চাচ্ছে। হান এটা জানার পর খুশিও হয়েছিল, আবার অনেক বেশি ভয়ও পেয়ে যায়। তাড়াতাড়ি করে ও ম্যাংকে হসপিটালে নিয়ে চলে এসেছিল। ম্যাংকে ভিতরে নিয়ে যাওয়া হয়। বাহিরে তখন অনেক বেশি চিন্তা হতে থাকে ম্যাংয়ের জন্য হানের। একটু পরে বাহিরে একজন নার্স এসেছিল, বলে এখন আপনার ওয়াইফ আর আপনার মেয়ে তারা দুজনেই সুস্থ রয়েছে, দুজনকে বেডে নিয়ে আসার পর আপনি ওদের সাথে দেখা করতে পারবেন। এরপরে যখন ম্যাংকে বেডে নিয়ে আসা হয়েছিল তখন হান ওর সাথে দেখা করতে আসে। ম্যাংকে সুস্থ দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়, আর এরপরে যখন ওর নিজের মেয়েকে দেখতে পেয়েছিল তখন আরো বেশি খুশি হয়ে যায়। আর এই শুধু একটি এন্ডিং এর সাথে আজকের এই ড্রামার গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আজকের এই ড্রামাটা তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওতে একটি লাইক দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।